সুপ্রিয় দর্শক, আমি মুর্শিদুল ইসলাম স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। আমাদের আজকের আলোচনার বিষয় শান্তিপূর্ণ নির্বাচনের প্রত্যাশায়। আর এ নিয়ে আমাদের সাথে আজকে যারা উপস্থিত রয়েছেন আমি পরিচয় করে দিচ্ছি। প্রথমে রয়েছেন অধ্যাপক আব্দুল মান্নান, সাবেক উপাচার্য, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। রয়েছেন ব্রিগেডিয়ার অবসরপ্রাপ্ত এম শাখাওয়াত হোসেন, সাবেক নির্বাচন কমিশনার, এবং রয়েছেন শওকত মাহমুদ, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এবং বিশিষ্ট সাংবাদিক। প্রিয় দর্শক, আপনাদের বলে দেই যে আপনারাও ইচ্ছে করলে আমাদের সাথে এই অনুষ্ঠানে সরাসরি আলোচনায় অংশ নিতে পারেন। আমাদের ফোন করতে পারবেন টেলিভিশনের পর্দায় যেই নাম্বারগুলো দেখা যাবে সেই নাম্বারে। এছাড়া আপনারা ফেসবুক অথবা SMS এর মাধ্যমেও আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। তো আমরা আলোচনায় যাবার আগে দেখে নেব এই মুহূর্তের সর্বশেষ সংবাদগুলো। আশুলিয়ার কাঠগড়া বাজারে দিনে দুপুরে ব্যাংক ডাকাতি, গুলিতে ম্যানেজার সহ নিহত 7, গণপিটুনিতে এক ডাকাতও নিহত। সিটি নির্বাচনে 26 থেকে 29 এপ্রিল পর্যন্ত সেনা মোতায়েনের সিদ্ধান্ত ইসির, বিচারিক ক্ষমতা দেওয়ার দাবি জানাল বিএনপি। চতুর্থ দিনে মির্জা আব্বাসের পক্ষে প্রচারণায় বেগম জিয়া, আজও হামলা, গাড়িবহরে হামলায় আওয়ামী লীগ বিএনপির পাল্টাপাল্টি মামলা অভিযোগ। রেজিস্ট্রেশন সংক্রান্ত জটিলতায় এবছর প্রায় 30,000 বাংলাদেশি হজ পালন করতে পারছেন না, দায় নেবে না সরকার, জানালো ধর্ম মন্ত্রণালয়। এবং সিরিজ জয় নিশ্চিত হলেও কাল হোয়াইট ওয়াশের স্বাদ পেতে মরিয়া টাইগাররা, পাকিস্তান দলের টানা অনুশীলন। আমরা এবার চলে আসবো সরাসরি আমাদের আজকের আলোচনায়। সামনেই সিটি কর্পোরেশন নির্বাচন বেশ জমে উঠেছে। আমি শুরু করব ব্রিগেডিয়ার শাখাওয়াত হোসেন আপনাকে দিই। আপনি সাবেক নির্বাচন কমিশনার ছিলেন এবং অত্যন্ত সফল একটি নির্বাচন কমিশনের সদস্য হিসেবে আপনি দায়িত্ব পালন করেছেন বাংলাদেশের ইতিহাসে। তা আপনার কি মনে হয়, আমরা যেটা দেখলাম আজকে লেটেস্ট খবর হচ্ছে যে সেনা মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে ইসি, কিছু বিক্ষিপ্ত ঘটনাও ঘটছে, যেমন কালকে বেগম জিয়ার গাড়িবহরে হামলা হয়েছে, আজকেও হামলা হয়েছে আমরা শুনেছি। তো এইগুলো ঠিক শুভ লক্ষণ নয়। সব মিলিয়ে আপনার কি মনে হয় যে নির্বাচনটা কতটা সুষ্ঠু শান্তিপূর্ণ হবে বলে আপনার মনে হয়? ধন্যবাদ। এখানে কিন্তু আরেকটি সিটি কর্পোরেশন নির্বাচন চট্টগ্রাম, জি, এটা এই ঢাকারটার দিকে নজর বেশি থাকাতে চট্টগ্রাম আমরা নজর দিচ্ছে না। আমি প্রথমে ভাবছিলাম যে চট্টগ্রামটাই হবে সবচেয়ে উত্তপ্ত ইলেকশন, কারণ আমাদের গত অভিজ্ঞতায় আমরা যেটা দেখেছিলাম উত্তপ্ত, তখন এরকম উত্তপ্ত হয়নি, রেজাল্টের দিনে একটু উত্তাপ ছড়িয়েছিল। কিন্তু ঢাকা সিটি কর্পোরেশন যেভাবে শুরু হয়েছিল সেখানে ডেফিনেটলি কিছু ব্যত্যয় ছিল। প্রথমত যেটা আমার অবজারভেশন যদি বলি, এটা দলীয় নির্দলীয় মাঝামাঝি দোলাদলি করছে। নির্দলীয় এর আগে এত প্রকট দলীয় আমরা দেখিনি, এবং এখানে যে 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 আচরণবিধি আছে সেই আচরণবিধি অনুযায়ী যে কাণ্ডগুলো প্রথম থেকে হচ্ছে সেখানে কিন্তু সমস্যা শুরু হয়েছে। যেমন আমরা দেখলাম যে মাননীয় প্রধানমন্ত্রী দুজনকে বললেন মেয়র পদে দাঁড়ানোর জন্য। এইভাবে আস্তে 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 আমাদের একবার নমিনেশনের কথায় চলে আসলো, এবং যারা রয়ে গেল তাদেরকে আবার বিদ্রোহী প্রার্থী বলা হলো। এখন এইটা করতে গিয়ে আরেক পক্ষ ঠিক ওইভাবেই তারাও ওই নমিনেশনের মধ্যে চলে গেল। কাজে এটা সেইভাবে আইনের মধ্যে যেভাবে আছে সেইভাবে নির্বাচনটা হচ্ছে না, এবং আচরণবিধি লঙ্ঘন ফ্রম দ্য ডে ওয়ান হয়েছে। এবং সেইখানে আমি নির্বাচন কমিশনের তেমন কোনো তৎপরতা দেখিনি। হয়তো তারা ভাবছেন আমরা কি করব। তো এখানে আচরণবিধি লঙ্ঘন যখন হয় বা ইলেকশন যখন একটা ডিক্লেয়ার করা হয়, নির্বাচন কমিশন তখন সাধারণত যা চায় সেটা হলো সকলের সহযোগিতা। এখন সুউচ্চ পর্যায় থেকে যখন শুরুর থেকে এটা হয় এবং আরেকটি দল যখন এটা শুরু করে, তখন এটা ইলেকশন কমিশনের জন্য বিরাট একটা সমস্যা হয়ে যায়। কারণ আমাদের দেশের যতই বলেন, আমাদের কথা বলেন, যার কথাই বলেন, আমাদের দেশের ইনস্টিটিউশনগুলো ওইভাবে এত শক্ত হয়নি। নির্বাচন কমিশনের আমরা বাইরে যা দেখি তার ব্যাকআপ সাপোর্ট হচ্ছে জুডিশিয়ারি।
অনেক সময় ইলেকশন কমিশন যদি কিছু করতে না পারে, জুডিশিয়ারি কিন্তু তার উপরে বলে এই অ্যাকশন তোমাকে নিতে হবে। এরকম অনেক এক্সাম্পল আছে, আপনারা সবাই জানেন। আমাদের দেশে ঠিক ওই রকম এখন ওই সংস্কৃতি গড়ে ওঠে নাই, আমরা ওই রকম সাপোর্টটা কিন্তু পাই না, যে কারণে ইলেকশন কমিশন অনেক সময় একটা অসহায় হয়ে যায় তখন সরকার এবং বিরোধী সব পলিটিক্যাল পার্টির। তারপরেও কিছু কিছু দৃশ্যমান কিছু করতে হয়। আমার মনে হয় সেইখানেই প্রথম দিকেই একটু ভুল হয়ে গেছে। যাই হোক, তারপরে ঘাত প্রতিঘাত যেটাই হোক মোটামুটি একটা চলছিল। পুলিশের বিরুদ্ধে অভিযোগ আছে, সেগুলো দেখার কথা, মোটামুটি একটা চলছিল। কিন্তু এখন আমি কিন্তু শঙ্কিত যে এই নির্বাচন নিয়ে, কারণ আমরা যতগুলো নির্বাচন করিয়েছি সেখানে বিএনপি কোনোটাই কিন্তু বাদ দেয়নি। ওই সময়কার অপোজিশন, যদিও তারা আমাদের উপরে এত খুশি ছিল বলে মনে হয় না, তারপরেও কিন্তু এই রকম সংঘাতময়, এই যে মানে এটা আমি জানি না কে করছে না করছে, আমি সেদিকে যাচ্ছি না, কি আওয়ামী লীগের ছাত্রলীগ করছে না যুবলীগ করছে। বিষয়টা হলো যে এইরকম পরিস্থিতি নির্বাচন কমিশনের হাতের থেকে নির্বাচনটি বের হয়ে যাওয়ার মতো অবস্থা। আর কালকে যে ঘটনাটা ঘটলো, তার প্রথম যে ঘটনা ঘটলো সেইখানে স্টপ করে দেওয়ার কথা, কিন্তু কালকে যে ঘটনা ঘটলো, আজকে যে ঘটনাটা ঘটলো, এটা আপনি যদি বলেন, যে আমি যেটা মনে করি ইলেকশন হচ্ছে, লেট পিপুল গিভ ইউ দি আনসার। আমি যদি এটা খারাপ কাজ করে থাকি তাহলে জনগণই আমাকে প্রত্যাখ্যান করবে, এই জন্যই তো ইলেকশন করা। তো কাজে এইটা আপনি রাস্তায় যখন নির্বাচনটা হচ্ছে, যেখানে সবার সহযোগিতা করা কথা, সেখানে কিন্তু সকলের সহযোগিতা করছে না। এটাই হচ্ছে নির্বাচন কমিশনের বড় বিড়ম্বনা। আপনি সেনাবাহিনীর কথা বলেছেন, এখানেও একটা সমস্যা আছে। সেনাবাহিনীকে আপনার যেইভাবে ছিল সংজ্ঞায়িত, সেখান থেকে বের করে নিয়ে আসা হয়েছে। এখন সেনাবাহিনীকে যদি আপনি ইলেকশন কমিশন দিবে বলেছে, আমি অভিনন্দন জানাই যে তারা একটা ডিসিশন চাপের মধ্যে নিয়েছে। এই কারণে যে সরকারি দল বারবার বলছে, ইভেন বাইরের লোকও বলছে দরকার নেই, এটা কিন্তু ইন্টারফারেন্স ইন ইলেকশন কমিশন। তারপরেও কিন্তু সেনাবাহিনী কিভাবে আসবে, তার কাজ কি, কি করবে, এটা কিন্তু ইলেকশন কমিশনকে সুস্পষ্ট করে এখন বলে দিতে হবে। কারণ শত স্বপ্রণোদিত হয়ে কিন্তু সেনাবাহিনী এখন আইনত কোনো অ্যাকশনে দিতে পারবে না, কিছু করতে পারছে না, যেহেতু তারা ওই সংজ্ঞার মধ্যে এখন আর ডিফেন্স ফোর্সটা নেই। আমি এটুকু এখন বললাম। তো কাজে আমি ওভারঅল যদি বলি, এই অবস্থা যদি চলতে থাকে, এটা যদি বন্ধ না করা হয়, এটা বন্ধ করার দায়িত্ব কিন্তু সরকারের এবং ইলেকশন কমিশন দুইজনের। সরকার ইলেকশন কমিশনকে সহযোগিতা করবে এই ধরনের পরিস্থিতি যাতে না হয়, পুলিশ ফোর্স সহযোগিতা করবে। এটা যদি না হয়, এটা রিপিটেড হতে থাকে, তাহলে এই ইলেকশনের নিয়ে মানুষের ভিতরে যে শঙ্কা হবে, ভোটারদের ভিতরে যে শঙ্কা হবে যে ফেয়ার ভোট আমি দিতে পারবো, আমার ভোটটা আমি দিতে পারবো কিনা এই অবস্থায়, এটা আমার মনে হয় ইলেকশনকে ওইভাবে আমরা যেমন স্বচ্ছ সুষ্ঠু বলি সেরকম হবে বলে মনে হয় না, যদি এই অবস্থা চলতে থাকে। ধন্যবাদ। আমি অধ্যাপক আব্দুল মান্নান আপনার কাছে আসবো। যেটা বুঝতে পারছি আমরা যে এই নির্বাচনটা দুটি পক্ষের জন্যই চ্যালেঞ্জের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে, এবং কেউ কাউকে ছাড় দেবে না, এটা বোঝাই যাচ্ছে। কিন্তু এর মধ্যে যে কিছু অপ্রীতিকর ঘটনা, বিশেষ করে গতকালকে যে বেগম জিয়ার গাড়ি বহরে হামলার ব্যাপারটা, এটি খুবই দুঃখজনক। এবং যেটা জনাব সাখাওয়াত হোসেন বললেন যে আসলে জনগণের উপরই ছেড়ে দেওয়া উচিত, জনগণ তাদেরকে গ্রহণ করবে কি প্রত্যাখ্যান করবে। আপনি কি বলেন, সব মিলিয়ে আপনার কি মনে হয়? ধন্যবাদ। আমি প্রথমে সাখাওয়াত ভাইকে ধন্যবাদ জানাই যে আমরা প্রতিদিন টকশোতে আজকাল মূল বিষয় হচ্ছে নির্বাচন নিয়ে, এবং এই সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে যখনই কথা আসে তখন ঢাকা উত্তর, ঢাকা দক্ষিণ, এই সিটি কর্পোরেশন দুটোকে নিয়ে কথা বলি। আমরা বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম নগরীতে যে প্রায় 18 লক্ষ ভোটার, 18 লক্ষ ভোটার নির্বাচনে অংশগ্রহণ করছে বা তারও বেশি, 18,22,000 সামথিং, আমি 18 লক্ষটা রাউন্ড ফিগারটা বললাম, সেটার কিন্তু আমরা কদাচিৎ এটা নিয়ে কথা বলি। আমি চট্টগ্রামের নির্বাচন, সিটি কর্পোরেশন নির্বাচনে, এর আগে 3টা নির্বাচনে আমি খুবই কাছ থেকে শুধু দেখেছি না, আমি জড়িত ছিলাম। এবার আমি যে ঢাকায় থাকি সেই কারণে আমার জড়িত থাকার সুযোগ ঘটে নাই। সুতরাং চট্টগ্রাম এবং ঢাকার দুটো, এই প্রথমবারের মতো ঢাকায় দুটো সিটি কর্পোরেশন নির্বাচন। আগে একটা সিটি কর্পোরেশন নির্বাচন হতো, আগে ঢাকা উত্তর, ঢাকা দক্ষিণ হচ্ছে। সুতরাং নানা দিক থেকে এই সিটি কর্পোরেশন নির্বাচনটি
খুবই গুরুত্বপূর্ণ। একটা গুরুত্বপূর্ণ হচ্ছে বাংলাদেশের অন্যতম একটি রাজনৈতিক দল বিএনপি 2013 সালের আপনার 14 সালের 5ই জানুয়ারি নির্বাচন, জাতীয় সংসদ নির্বাচন বর্জন করেছিলেন। কিন্তু তারপরে যেসব স্থানীয় পর্যায়ে নির্বাচন হয়েছে, সিটি কর্পোরেশন নির্বাচন, মেয়র নির্বাচন হয়েছে, সেগুলো তার অংশগ্রহণ করেছেন। কিন্তু তার বাইরে এখন যে নির্বাচনটি সামনে অনুষ্ঠিত 28 তারিখ, 3টি বড় সিটি কর্পোরেশন নির্বাচন, তারা সেখানে অংশগ্রহণ করছে। তার জন্য আমি তাদের সাধুবাদ জানাই। এবং ডেফিনেটলি আমরা চাইব, যে কোনো সুস্থ মনের মানুষ চাইবেন যে নির্বাচনের দিন পর্যন্ত এবং তারপরেও শান্তিপূর্ণ অবস্থা বজায় থাকবে, এটি সকলেরই প্রত্যাশিত। কিন্তু আমি যদি এই ঘটনাটা এভাবে বলি, গত 3 দিন আগে সম্ভবত পশ্চিমবঙ্গে সিটি কর্পোরেশন নির্বাচন হয়েছে এবং সেটি ভয়াবহভাবে কি বলে যে অশান্তিপূর্ণ, সংঘাতপূর্ণ নির্বাচন হয়েছে, জানমালের ক্ষতি হয়েছে। এবং এখনো সেখানে কিন্তু আমার ট্রাভেল এজেন্ট বন্ধু বলেছে এখন কলকাতায় খুব লোকজন যাচ্ছে না, আনলেস দেয়ার ইজ অ্যান এমার্জেন্সি, খুব গুরুত্বপূর্ণ কিছু না হলে স্বাস্থ্যগত, কলকাতায় যাচ্ছে না। তার কারণ হচ্ছে সেইখানে এই নির্বাচনটি খুবই খারাপ নির্বাচন একটি হয়েছে, যদিও পশ্চিমবঙ্গ রাজ্য সরকার সেটি মানতে রাজি না। এবং পশ্চিমবঙ্গে বা ভারতবর্ষে এই স্থানীয় সরকার নির্বাচনগুলো আবার দলীয় পরিচিতির অধীনে হয়। আমরা তো ইনডাইরেক্টলি করি, ওরা সরাসরি ওদের স্ট্রাকচারালি ওরা সরাসরি এটা কিন্তু সেম স্ট্রাকচার, সেম ভিন্ন সরকার। যাই হোক, আমরা এই যে নির্বাচনটি হচ্ছে হবে বলে আমরা আশা করছি, সেটা শান্তিপূর্ণভাবে সেটা চাই। কালকে যে ঘটনাটি ঘটেছে নিঃসন্দেহে এটা নিন্দনীয় ঘটনা। আজকে যে এটি ঘটেছে, কোথায় ঘটেছে আমি ঠিক দেখি নাই, টেলিভিশনে আমি দেখলাম। আর যেখানেই ঘটে থাকুক না কেন, যারাই ঘটাক না কেন, আমি এটার কখনো আমি সাপোর্ট করব না, এটা সবসময় নিন্দা করব। তবে এটাও ঠিক, এটা অবশ্য এখানে বলার বিষয় না, এই ধরনের একটা ঘটনা ঘটাটা অপ্রত্যাশিত ঠিক না, আবার প্রত্যাশিত বলাটাও ঠিক না। তার কারণ হচ্ছে আমরা এর আগে 92 দিনের যে দেশে একটা তাণ্ডবপূর্ণ অবস্থা দেখেছি, কোনো কোনো মানুষের মধ্যে ক্ষোভ থাকতেও পারে, সেগুলি তারা যখন ছিল, আমি সেটা বলছি না, সে ক্ষোভের একটা বহিঃপ্রকাশও ঘটতে পারে। আমি এমনও লোক জানি যার একমাত্র ভাইটি মারা গিয়েছে আগুন উপরে, যার পরিবারের একমাত্র সম্বল ট্রাকটি জ্বালিয়ে দেওয়া হয়েছে, তার একটা বহিঃপ্রকাশ ঘটতে পারে। আমি আশা করবো যে এরকম কোনো ঘটনা ঘটবে না বা ঘটে নাই। এগুলো যারা করেছে তারা নিঃসন্দেহে খারাপ কাজ করেছে এবং আশা করবো যে আজকের পরে এই ঘটনাগুলো ঘটবে না। সাখাওয়াত ভাই খুবই ভালোভাবে বলেছেন, এটি বন্ধ করার দায়িত্ব সরকারের এবং নির্বাচন কমিশনের। এখন দায়িত্বটা নির্বাচন কমিশন, সরকার না সরকার সহযোগিতা করবে। আর দুই দিকে সেনাবাহিনী মোতায়েন, সেটি মূলত বিএনপি চেয়েছে এবং চেয়েছে বোধহয় 7-10 দিন আগে। প্রথমে চট্টগ্রামে চেয়েছে, তারপরে ঢাকায় চেয়েছে এবং কালকে থেকে বৈঠক করে আজকে তারা সিদ্ধান্ত নিয়েছে 26 থেকে 29 তারিখ সেনাবাহিনী থাকবে, যে স্ট্রাইকিং ফোর্স এরকমই থাকে 3 দিন আগে। তবে এরপরে আবার আজকে আপনি যেটি বললেন, তারা আবার ম্যাজিস্ট্রেসি ক্ষমতাও তারা চেয়েছে। এরপরে কি চাইবে আমি জানি না। সেনাবাহিনী চেয়েছে, পাওয়া গিয়েছে। ম্যাজিস্ট্রেসি ক্ষমতা চেয়েছে, এটা দিবে কি দেবে না সেটি হচ্ছে সরকার এবং নির্বাচন কমিশনের ব্যাপার। এটা আমরা সম্ভবত আইনে যেটা বলছিলেন, ম্যাজিস্ট্রেসি ক্ষমতা না, আমি জানি না কেন ওরা বলেন ম্যাজিস্ট্রেসি ক্ষমতা হচ্ছে বিচারিক ক্ষমতা। না, সেটাই বিচারিক ক্ষমতা আপনি ইলেকশন কমিশন কাউকে দিতে পারে না। শুধু আমি যেটা দেখেছি, আমি যেহেতু আগের বার আপনি যে নির্বাচনের কথা বললেন চট্টগ্রামে, খুব খারাপ নির্বাচন এটা হয়েছিল। নির্বাচন ঠিক হয়েছিল ওই গণনার সময় না, আমি যেটা বলছি একটু ক্লিয়ারফাই করে দিই, কারণ ম্যাজিস্ট্রেসি ঠিক না। এই আইনে যখন ছিল ল এনফোর্সিং এজেন্সি, ওর সংজ্ঞার ভিতরে ডিফেন্স ফোর্সেসটা ছিল। তো ওটা হতো কি, পুলিশের যে ফাংশন পার্টিকুলারলি ইলেকশন রিলেটেড এবং ইলেকশন ল রিলেটেড, পুলিশ যা করতে পারতো ইলেকশন সেনাবাহিনী মোতায়েন করলে সে তাই করতে পারত। কিন্তু এখন ওটা না থাকাতে যেটা হবে, তাকে নির্দিষ্টভাবে নির্দেশনা দিতে হবে এই কাজটা আপনি করুন, প্রয়োজনে হয়তো তার সাথে ম্যাজিস্ট্রেট দিতে হবে এই কাজটা করার জন্য। ওইটা এখন স্বতঃস্ফূর্তভাবে আর্মি কোনো অ্যাকশন নিতে পারবে না। আগে ছিল, এখন নেই। এটা এটা নারায়ণগঞ্জ ইলেকশনের পরের থেকে
মানে নারায়ণগঞ্জ ইলেকশনে আপনারা যখন সেনাবাহিনী চাইলেন নির্বাহী কর্তৃপক্ষ, হ্যাঁ। তখন সেনাবাহিনী বা নির্বাহী কর্তৃপক্ষ সেনাবাহিনী আমার মনে হয় তারপরের থেকে এটাকে তারপরের থেকে। না, আমি যেটা বলছিলাম, প্রত্যেক নির্বাচনে প্রত্যেক কনস্টিটিউয়েন্সিতে অনেকগুলো ম্যাজিস্ট্রেট থাকে এবং তারা এক জায়গায় থাকে, টহলে থাকে এবং তারা দেখে, এবং সেটা ভালোভাবে দেখে কিনা সেটা হচ্ছে ভিন্ন প্রসঙ্গ, কিন্তু দে হ্যাভ দি রাইট জুরিসডিকশন। যদিও জি Let না, him reply, যদিও তারপরে যদিও আমি হ্যাঁ, সেনাবাহিনী reply কেন করার কথা প্রয়োজন বলছি। না, ওনার কথা বলছি। যদিও নির্বাচন কমিশনার মানে প্রধান নির্বাচন কমিশনার আজকে বলেছেন যে যথেষ্ট পরিমাণে ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হবে। আরেকটা এটাও জিনিস আমি বলেছেন মোর্শেদ তিনি। এখানে বলতে চাই, 1996, 2001, 2008-এ নির্বাচন, এগুলো জাতীয় নির্বাচন, এইগুলো কোনো সিটি কর্পোরেশন নির্বাচন না, এখানে সেনাবাহিনী ছিল, হ্যাঁ। সেনাবাহিনী ছিল, জি। কিন্তু কোনো নির্বাচনের পরে যে যারা হেরে গেছে, ওটা তো আমাদের সংস্কৃতি। না আমি সংস্কৃতি বলে, বিশেষ করে 2001-এর নির্বাচনের পরে প্রায় 3-3.5 বছর একেবারে একটা অরাজক অবস্থার মধ্যে ছিল, এবং তখন কিন্তু সেনাবাহিনীকে দায়ী করে নাই, করেছে বেচারা ওই প্রধান নির্বাচন কমিশনার আবু সাহেবকে। যে আমরা অত্যন্ত একজন আমরা হ্যাঁ। আবার আসবো আপনার সুতরাং কাছে একটু। আমি শেষ করে নিই। জি। সেনাবাহিনী দিলেই যে সব সমস্যার সমাধান হবে না, তা না। তা তো বটেই। হ্যাঁ, এটা হচ্ছে নির্বাচন কমিশন কত শক্তভাবে পুরো জিনিসটাকে নিয়ন্ত্রণ করতে পারছে, সরকার কত ভালোভাবে তাদের সহায়তা করতে পারছে, সেটাই হচ্ছে বড় কথা। এবং এটা মনে রাখতে হবে, এই নির্বাচন দিয়ে সরকারের পতনও হচ্ছে না, আর বিরোধী দল ক্ষমতায়ও যাচ্ছে না। না, এটা হচ্ছে একটা স্থানীয় সরকার নির্বাচন এবং দুটো বড় শহরের নির্বাচন। জি, শওকত মাহমুদ আপনার কাছে আসবো। যদিও উনি বললেন যে এই নির্বাচনে সরকার পতন ঘটছে না, কিন্তু আমরা জানি যে দুই দলের প্রেস্টিজ ইস্যুতে দাঁড়িয়ে গেছে। কারণ আওয়ামী লীগ প্রমাণ করতে চাইবে যে তাদের জনপ্রিয়তা বেড়েছে, বা বিরোধী দলের বা বিএনপির জনপ্রিয়তা কমেছে এই গত 3 মাসের বিশেষ করে অ্যাক্টিভিটিসের কারণে। আবার বিএনপি নিশ্চয়ই চাইবে যে না, তারা এখনো অনেক জনপ্রিয় দল, সেটা প্রমাণ করতে। এবং অনেক হিসেব নিকেশ করেই বিএনপি নির্বাচনেও এসছে, আওয়ামী লীগ নির্বাচনটা দিয়েছে, সেটাও একটা কৌশল আমরা জানি সব মিলিয়ে। তো আপনার কি মনে হয় যে আমরা আসলে 28 তারিখ পর্যন্ত অপেক্ষা করে আমরা কি দেখতে পাবো? আমাদের আজকের শিরোনাম সম্ভবত শান্তিপূর্ণ শান্তির নির্বাচনের প্রত্যাশায়, প্রত্যাশা। এরকম হ্যাঁ। একটা কিছু। আমরা শুরুতেই কিন্তু মানে নির্বাচনটি ঘোষিত হওয়ার প্রক্রিয়াটা নিয়ে কিন্তু আমাদের মধ্যে একটা সন্দেহ দানা বেঁধেছিল। সাধারণত সাখাওয়াত ভাই এখানে আছেন, একটা পৌর নির্বাচন হবে, সিটি কর্পোরেশন নির্বাচন, পৌর নির্বাচন বললে ভুল হবে। সেখানে নির্বাচন কমিশন অনেক সমাজের অনেক স্টেক হোল্ডারদের ডাকে, মত বিনিময় করে, নির্বাচনটি পরিবেশে ও অনুষ্ঠানের ব্যাপারে পরামর্শ চায়, দিনক্ষণের ব্যাপারেও সাজেশন চায়। কিন্তু আমরা এবার দেখলাম যে নির্বাচন কমিশনকে সরকার আকস্মিকভাবেই বলেছে, এবং নির্বাচন কমিশন তেমন কোনো সুশীল সমাজ বা যারা স্টেক হোল্ডার আছে তাদের সঙ্গে কিন্তু খুব একটা মত বিনিময় করেনি। হয়তো তারা বলবেন যে আমাদের সামনে সুযোগ ছিল না, সময় কম ছিল। এবং এখন তারা যে একদম চুপচাপ বসে আছে, আমার কাছে মনে হয়েছে যে তারা মানে নির্বাচন ঘোষণার পর থেকে, মানে ঘোষণারই দল, তারপরে তাদের যেন আর কোনো কাজ নেই, তারা একদম চুপ করে বসে আছে, যেন আর তাদের করণীয় কিছু নেই। তারপরে সিটি কর্পোরেশন নির্বাচনগুলোকে ভোটারদের আপনার মানে একটা স্টিমুলেট, প্রণোদনার বিষয় থাকে। পোস্টার ছাপিয়ে বলে, নির্বাচন কমিশন বারবার বিজ্ঞাপন দেয় যে আপনারা ভোটে অংশ নিন, আসুন, নাগরিক অধিকার প্রয়োগ করুন, এই বিষয়গুলো থাকে। কিন্তু এই বিষয়গুলো কিন্তু এবারে আমরা দেখছি কিছু কিছু হচ্ছে, কিছু কিছু মানে আমি বলেছি যেটা আমাদের গণমাধ্যমের আলোকে যদি বলেন, আমরা সেটা কিন্তু নির্বাচন কমিশনকে, না, বিটিভিতে হতে পারে, কিন্তু অন্য টেলিভিশনেও টেলিভিশনে তো নিজেরা তৈরি করে ওদের বিটিভিতে অনুরোধে- আমি দেখি। না, আমাদের কিন্তু টিভিতেও নির্বাচন আমরা কমিশন প্রচার যেভাবে আচরণবিধির উপরে কথা হচ্ছে। ব্যাপকভাবে মানুষকে উৎসাহিত করে এই ভোটের উৎসবে অংশ নেওয়ার জন্য, সেটা করেনি। এর ফলে হয়েছে কি, ভোটটা যে একটা উৎসব, উৎসবের পরিবেশটা সৃষ্টি হয়নি। এটা এক নাম্বার বিষয় হচ্ছে নির্বাচন কমিশনের ক্ষেত্রে। দ্বিতীয়ত, সরকারের এখানে অনেক ভূমিকা রয়েছে। আমার মনে হয় সরকার এটা উল্টো রথে এই কাজটি করেছে। যেমন আপনি প্রধানমন্ত্রী এবং কয়েকজন মন্ত্রীর বক্তব্য যদি আপনারা লক্ষ্য করেন, অলমোস্ট একটা হেইট স্পিচ, যে অ্যাটাক করছেন, পলিটিক্যাল অ্যাটাক, যে নিয়ে নির্বাচনে বিরোধী দল এসছে, কিন্তু বিরোধী দলের জাতীয় আন্দোলন নিয়ে এখানে তাদের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলা আছে। এখন জাতীয় আন্দোলনের বিচার জনগণ করবে। জনগণ যদি মনে করে যে এই আন্দোলন ভুল হয়েছে, জনগণ তাদের প্রার্থীদেরকে পরাজিত করে দেবে। জনগণ যদি মনে করে যে আন্দোলন সঠিক ছিল, আন্দোলন চালিয়ে যেতে হবে, জনগণ
তাদেরকে ভোট দিবে, সরকারের প্রার্থীকে পরাস্ত করবে। কিন্তু আমি যদি জবাবদিহিতার জন্য এখন আমি লাঠি সোটা বন্দুক নিয়ে রাস্তায় দেখলেই যদি এই আমাকে জবাব দিয়ে যান, এটা তো গণতন্ত্রের পদ্ধতি না, এবং রাষ্ট্র সেখানে নিশ্চুপ বসে থাকতে পারে না। সেই জায়গাতে আমাদের প্রশ্ন দৃষ্টিভঙ্গি। এবং আপনি বলতে পারেন যে হ্যাঁ জনগণ করে, কিন্তু আমার দায়িত্বটা কি? উত্তরায় যেদিন ঘটনা ঘটলো, ইলেকশন কমিশন যদি উদ্যোগ নিত, সরকারের মন্ত্রী বা যারা কর্তাব্যক্তিরা এই জন্য ঘৃণ্য বক্তৃতা দিয়ে বেড়াচ্ছেন, আক্রমণাত্মক বক্তব্য দিচ্ছেন, তাদেরকে নিরস্ত করার ব্যাপারে ইলেকশন কমিশন ভূমিকা নিতে পারতেন। তা না করে আমরা ইলেকশন কমিশনের চুপ। পরের দিন দেখলাম বেগম খালেদা জিয়ার বাসা থেকে পুলিশি পাহারা প্রত্যাহার করা হয়েছে, এবং ওনার সঙ্গে যেই পুলিশ টিমটা ছিল সেটাও প্রত্যাহার করা হয়েছে। এতদিন বলা হয়েছে যে ওনার আবেদনে তারা আছে, কিন্তু উনি তো পরের দিন আবেদন করেননি যে ভাই আমাদের এটা তুলে নিয়ে যান। তাহলে সরকার তুললো কেন? সরকারকে তো এটা জবাব দিতে হবে। দ্বিতীয়ত আপনি দেখেন যে প্রার্থীরা, কয়েকজন কাউন্সিলর প্রার্থী অ্যারেস্টেড হয়েছে, বলা হচ্ছে মামলা আছে, কিন্তু শাসক দলের 16 জন কাউন্সিলরের বিরুদ্ধে খুনের মামলাও প্রত্যাহার করে নেওয়া হয়েছে তারা প্রার্থী হওয়ার পরে। তো যাদের বিরুদ্ধে মামলা আছে তারা বিরোধী দলের হলে তাদের মামলা জন্য অ্যারেস্ট করা হবে, আর সরকারি দলের হলে মামলা তুলে নেওয়া হবে। এক যাত্রায় পৃথক ফল, এটা দৃষ্টিকটু। দ্বিতীয়ত আমাদের অনেক প্রার্থী, যেমন আফরাজ আব্বাস বলেন যে আমি কোথাও ক্যাম্পেইনে গেলে আমার মিছিলের পিছনের থেকে ডিবি পুলিশ লোক নিয়ে চলে যায়, অমুক প্রার্থী, অর্ধেকের বেশি প্রার্থী তো মাঠেই দেখা যাচ্ছে না, তাদেরকে হয়তো ভয়ভীতি দিকে পাঠিয়ে দেওয়া হয়েছে। তো এই বিষয়গুলো আমাদের চোখে পড়েছে যে এটা তো নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ডের কথা যেটা বলি সেটা হচ্ছে না। নির্বাচন কমিশনকে বারবার বলছি, নির্বাচন কমিশন কোনো উদ্যোগ নিচ্ছে না। তৃতীয়ত আপনি দেখবেন যে মির্জা আব্বাস সাহেবের জামিন নিয়ে যে ঘটনাটি ঘটলো, মির্জা আব্বাস সাহেব জামিনটি চেয়েছেন মূলত নির্বাচনে তিনি প্রার্থী হয়েছেন, তার প্রচারণা চালানো, তার প্রার্থীর যে অধিকারটুকু তিনি পেতে পারেন সেই অধিকারটুকুই তিনি চেয়েছেন। কিন্তু এখন আমি উচ্চ আদালতের আদেশ নিয়ে আমি কোনো ধরনের আলোচনা করতে চাই না, কিন্তু 27 তারিখে যদি তার আদেশ দেওয়া হয়, 27 তারিখের আগের রাতে আগামীকাল প্রচারণাই তো শেষ হয়ে যাচ্ছে, তাহলে উনি প্রচার করার সুযোগ পাচ্ছেন। 26 তারিখে আগে 27 তারিখে বলে 27 তারিখের কথাই আমরা শুনেছি। না, স্ক্রলে আমি 27 তারিখে দেখলাম। হ্যাঁ, 27 তারিখ হলে 26 তারিখ মধ্যরাত থেকে প্রচারণা বন্ধ। তাহলে 27 তারিখে তিনি জামিন পেলেও তার প্রার্থিতার অধিকার তিনি তা হারিয়ে ফেললেন, ভোটটা দিতে পারবে না। মানে সেটাই যদি তিনি জামিন পান। এই বিষয়গুলো, তারপরে বেগম খালেদা জিয়ার উপর হামলা, সরাসরি তার উপর গুলিবর্ষণ, এই ঘটনাগুলো আমাদেরকে মনে করে দেয় যে সরকার নির্বাচনটিকে অতিমাত্রায় রাজনীতিকীকরণ করে ফেলেছে। মানে নমিনেশনের ক্ষেত্রে দলের নেতাকর্মীদের নামিয়ে দেওয়া হয়েছে, আচরণবিধি লঙ্ঘন চলছে, একটা মচ্ছব। আজকেও উত্তরের প্রার্থী আনিসুল হক সাহেব, আমি টেলিভিশনে নিউজ দেখছিলাম যে তিনি পথ বন্ধ করে পথসভা করছিলেন। তখন ওনাকে যখন টিভি রিপোর্টার জিজ্ঞেস করছে যে আপনি পথ বন্ধ করে দিলেন কেন, পথসভা তো পথেই হবে, পথের বাইরে তো হবে না। আমরা এই জন্য জনগণকে বিকল্প রাস্তা তৈরি করে দিয়েছি যাতে তারা সেখান দিয়ে যায়। এখন এই কাজগুলো তো নির্বাচন কমিশন বা তাদের ইনকোয়ারি কমিটি বা তারা মানে ওয়াচ ডগ হিসেবে যারা কাজ করেন তাদের তো করার কথা। সেই কারণে আমরা মনে করছি যে শান্তিপূর্ণ নির্বাচনের প্রত্যাশাটা আমাদের বিরাটভাবে হোঁচট খেয়ে গেছে। আমি সাখাওয়াত ভাইয়ের সঙ্গে একমত। এই যে আজকেও হামলা হয়েছে, উত্তরার যেদিন হলো আমরা পরের দিন আশা করলাম যে এটা বোধহয় এখন বন্ধ হয়ে যাবে, আর হবে না। গতকালকে হলো একটা সশস্ত্র হামলা, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী যার নির্বাচনী এলাকা এটি পার্লামেন্টের সিট, তিনি বলছেন যে বেগম খালেদা জিয়ার দেহরক্ষীদের প্ররোচনায় এটা হয়েছে। আমার কথা হচ্ছে যে আপনি নিরপেক্ষ তদন্ত করে দেখেন না যে ছবিগুলি ছাপা হয়েছে, যে ছেলেটার কথা বলা হচ্ছে সে এটা করেছে, সেগুলো আপনারা দেখেন, আপনারা পাল্টাপাল্টি করছেন কেন? জি, আমার কাছে ওই জায়গাটাই লাগে যেটা আমরা আমাদের ভাইস চ্যান্সেলর মহোদয় বলেছেন যেটা ইমিডিয়েটলি বন্ধ করা উচিত। এখনো সময় আছে, আমরা শান্তিপূর্ণ নির্বাচনে বিশ্বাস করি, এবং বলা হয়েছে সেনাবাহিনী নামানোর সিদ্ধান্তটিকে আমরা স্বাগত জানাই। কিন্তু ইসি একটা কথা বলেছে যে জনগণের মধ্যে স্বস্তি ফিরিয়ে আনার জন্য সেনাবাহিনীকে নামানো হবে। তার মানে হচ্ছে যে আপনি পুলিশ বাহিনী বা যারা বিদ্যমান আইন রক্ষাকারী বাহিনী আছে তারা জনগণের বা ভোটারের মধ্যে আস্থা তৈরি করতে পারেনি। সেনাবাহিনী শুধু আস্থার জন্য একটা মডেল হিসাবে রাস্তায় দাঁড়িয়ে থাকবে বা ঘোরাঘুরি করবে, আমরা এই ভূমিকাটা চাইনি। আর যেই সময়টা দেওয়া হয়েছে 26 তারিখ থেকে 29 তারিখ, তাহলে আজকে আরো 5 দিন আছে 26 তারিখ হতে। 5 দিনের মধ্যে নির্বাচনী সংঘর্ষ বা উত্তেজনা আরো বেশি বিস্তার লাভ করতে পারে। ধন্যবাদ। আবার আসবো শওকত মাহমুদ, আবার আসবো পরে আপনার কাছে। আমাদের সাথে একজন দর্শক আছেন টেলিফোনে, আমরা ফোনটা নিয়ে নিই। প্রিয় দর্শক, আপনার পরিচয়টা দিয়ে প্রশ্নটা করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।
আমি আয়ুব আলী খান বলছিলাম গোয়ালন্দ বাস স্ট্যান্ড থেকে। জি বলুন। জি, ঢাকা সিটি নির্বাচনে আফরোজা আব্বাস ভোট কেন্দ্রে সিসি ক্যামেরা দাবি করেছেন। দাবিটি যৌক্তিক মনে করছেন কিনা সাখাওয়াত স্যারের কাছে আমি প্রশ্ন করেছি, বিনয়ের সাথে আশা করি উত্তর দেবেন। এবং খালেদা জিয়ার গাড়ির উপরে হামলার কারণে আনিসুল হকের নির্বাচনের উপরে কোনো প্রভাব পড়বে কিনা আমি জানতে চাচ্ছি। জি বলুন। আইয়ুব আলী খান সাহেব যেটা প্রশ্ন করেছেন, এটার উত্তর যদি আমি দিই, আমরা নারায়ণগঞ্জে কিন্তু ইউজ করেছিলাম ক্লোজ সার্কিট টিভি। আমরা নিজেদের অফিসে বসে আমরা কতগুলো, সবগুলো না, যেগুলো আমরা মনে করেছি যে এইসব ওয়াচ করা দরকার, সেখানে কিন্তু আমরা সিসিটিভি লাগিয়েছিলাম। আমার এই মুহূর্তে মনে নাই 123 কি 124টি কেন্দ্রে সিসিটিভি ছিল, এবং সিসিটিভি ঢাকায় বসে কিন্তু আমরা দেখেছি। আচ্ছা। এবং এটা কিন্তু লেটেস্ট প্রযুক্তি। এটা শুধু যে আমাদের এখানে নয়, আমাদের পার্শ্ববর্তী দেশেও এই সিসিটিভি কিন্তু ইলেকশন কমিশন কিছু কিছু জায়গা যেগুলো তো মনে হয় যে ঝুঁকিপূর্ণ বা যেই জায়গাতে গন্ডগোল হওয়ার সম্ভাবনা বেশি, রিমোট একটু এরিয়াতে, এখানে সিসিটিভি লাগানো যেতে পারে, অফকোর্স লাগানো যেতে পারে। এবং এটার জন্য ইলেকশন কমিশন বাজেট যা চাইবে তাদের সরকারকে দিতে হবে, এবং ইলেকশন কমিশন নিজের রুমে বসেই কিছু কিছু জায়গার সিসিটিভিতে দেখতে পারে। এটা এটা অফকোর্স এটা আমার মনে করেন যে বিশাল একটা টেকনোলজি যে এটা হবে না, করতে পারে, এবং এটা এখনো সম্ভব করার। আর বাকিটা উনি যেটা বলেছেন সেটার উত্তর তো আর আমি কি দেবো, এটা তো ওনারাই ভালো, যারা ঢাকাবাসীরাই ভালো উত্তর দেবেন যখন 28 তারিখে। আমি শুধু একটি কথা বলি, প্রফেসর মান্নান সাহেব কি বলে কলকাতার, আমি কলকাতার ইলেকশনটা ফলো করেছি, ওখানে হয়েছে কিছু কিছু, কিন্তু শহরে যে একবার আতঙ্ক তেমন না, কারণ আমি শহরের বাইরে হয়েছে, শহরের বাইরের দিকে হয়েছে, কারণ ওদের পৌরসভা কিন্তু অনেকগুলো, এবং এখন কিন্তু পর্যায়ক্রমে পৌরসভা হচ্ছে 28 তারিখে, হ্যাঁ 28 তারিখে রেজাল্টই হবে। কিন্তু আমার কথা হলো যে ওখানে তো একটা সিস্টেম, ওখানে কিন্তু সেন্ট্রাল ইলেকশন কমিশন এর মধ্যে নাই, এটা স্টেট ইলেকশন কমিশন করে, এবং সম্পূর্ণ দায়িত্ব কিন্তু স্টেটের। দ্বিতীয় জিনিস হলো যে আমরা খারাপ উদাহরণ তো আমরা নিতে চাই না। আমরা ইলেকশন কমিশন সবসময় বলতাম গুড প্র্যাকটিসেস, এবং আমরা যে আইনগুলো করলাম, ইমপ্লিমেন্টেশন করলাম, এখানে অনেক প্রাক্তন সিইসি, ইন্ডিয়ান সিইসিরা আসছিলেন ওই সময় ইলেকশনের সময়, এবং আমি গিয়েছিলাম আমার একটা রিসার্চ ওয়ার্কের জন্য। তারা বললো তোমরা এই আইনগুলো করলে কীভাবে? আমরা তো লুকিং, আমরা এই ধরনের আইন করতে চাচ্ছি, কিন্তু ওদের অনেক সমস্যা আছে, আপনি জানেন, বিশাল দেশ, নানান চ্যানেলের মধ্যে হয়, ডিসিশন এত সহজে আসে না। তো যেটা আমি বললাম যে আমাদের এখানে যে নির্বাচন, আমরা বিশেষ করে নির্বাচনগুলো আমি যদি বলি যে জানুয়ারির নির্বাচন নিয়ে যে সমস্ত বিতর্ক আছে, এটা তো সবাই জানে, তো রাগ ডাক করার কিছু নেই। তারপরে উপজেলা নির্বাচনে কিছু ভালো হলো, তারপরে দেখলাম যে একটা মানে নির্বাচনের একেবারে তথৈবচ অবস্থা। তো এইতে হচ্ছে কি, আপনার ভোটারদের ভিতরে এমনিতেই কিন্তু একটা নির্বাচনের প্রতি অনীহা এসে গেছে। আমি যা স্ট্যাটিস্টিক্সগুলো পরবর্তী পর্যায়ে দেখলাম, একটা মানে যে ভোট দিতে যাব না, গেলে আমি ভোট দিতে পারবো কি পারবো না, এই জায়গাটায় একটা এমনিতেই কিন্তু একটা নেতিবাচক প্রভাব ভোটারদের উপরে পড়েছিল, প্রান্তিক ভোটার। এখন ঢাকাতে যে নির্বাচনটা হবে, এটা আমি যেটা মনে করি, আমি জানি না নির্বাচন কমিশনের, আমি ইন্টারনাল খবর তো আমি জানি না ওনারা কেন আরও ভিজিবল, আমি ওনাদেরকে যেটা বলবো অ্যাজ এ ভূতপূর্ব কমিশন হিসেবে, দে শুড হ্যাভ বিন ভিজিবল, দে শুড বি ভিজিবল। ওনারা কেন ভিজিবল না জানি না, আর শক্ত স্ট্যান্ড না নিলে এটা হবে না। এখন সেনাবাহিনী মোতায়েন কিন্তু এইরকমই হয়, 3 দিন আগে হয়, এর বেশি হয় না, মানে সারাক্ষণের জন্য হয় না। কিন্তু ব্যাপারটা হলো যে আপনার পুলিশ প্রশাসন, আপনার বিজিবি প্রশাসন আপনি যদি তাদের লাগান, এখন পুলিশ প্রশাসনের যেখানে বলা হচ্ছে যে 30,000, 35,000, 40,000 পুলিশ থাকবে, তাদের কাছ থেকে তো আশা করা যায় এই ধরনের, কারণ ইলেকশন কমিশন হ্যাজ টু ডাইরেক্ট টু দ্য পুলিশ। হ্যাঁ, এই আপনার মেট্রোপলিটন কমিশনার শুড হ্যাভ বিন অন দ্য ইলেকশন কমিশন অফিস, এই ঘটনা কেন ঘটেছে, এই ঘটনা প্রিভেন্ট করতে হবে। তো এটা আমি জানি না ইলেকশন কমিশন সেই অ্যাকশনগুলো নিচ্ছে কি নেবে না, আশা করি যে তারা নিবে, কারণ আলটিমেটলি যেটা হবে, ওই যে বলে যে সাকসেস হ্যাজ মেনি ফাদার্স, হ্যাঁ, ভ্যাঙ্কুইশ হ্যাভ নান অর ভ্যাঙ্কুইশ ইজ অরফ্যান। ইলেকশন কমিশনের একটা জিনিস হলো যে যদি ভালো নির্বাচন হয়, ইলেকশন কমিশনকে কেউ ধন্যবাদ দেয় না, ধন্যবাদ আশাও করে না, কিন্তু যদি ইলেকশন ভালো না হয়, তাহলে ইলেকশন কমিশনের ঘাড়ের মধ্যে রশ্মিটা লাগে। এটা আমি সবসময় আমার কমিশন সবাই বলতাম
যে আলটিমেটলি দিস ইজ মাই নেক, নট এনিবডি এলসেস নেক। তো সেই কারণে আমি মনে করি নির্বাচন কমিশনের সামনে একটা সুযোগ আছে, নির্বাচনটাকে স্বচ্ছ করতে হলে এখনো সময় আছে। দে মাস্ট অ্যাক্ট, কারণ ওনারা কনস্টিটিউশনাল বডি, দে মাস্ট অ্যাক্ট, এবং যদি না করেন সম্পূর্ণ দায়িত্ব তাদের উপর। ইলেকশন কমিশনে বলবে, এবং সরকারি দলে বলবে যে আমরা তো জানি না, তো ইলেকশন করছে ইলেকশন কমিশন। হ্যাঁ, তো এখন ব্যাপারটা হলো যে এটাও যেমন আছে, ইয়াস, সরকারের সহযোগিতা ছাড়া ইলেকশন কমিশন শক্ত ভূমিকা নিতেও পারে না, এটাও ঠিক। কারণ পুলিশ বলেন যাই বলেন, আমি যতই বলি না কেন, পুলিশ আমার নিচে, ও পুলিশ মনে করে আচ্ছা আমি এক কান দিয়ে শুনি আর কান দিয়ে বের করি, আমি তো আফটার অল ইলেকশন কমিশন তো আর কয়দিন, এই 28 তারিখের পরে তার আমাকে আমি আই এম আউট। তো সেখানে সরকারেরও একটা ভূমিকা আছে, গভর্নমেন্ট মাস্ট বি ফার্ম, যেটা আমি একটা স্বচ্ছ নির্বাচন করে দিচ্ছি। আমি একটা আরো দুইটা কথা বলে আমি শেষ করছি। একটা হচ্ছে যে এই সিটি কর্পোরেশন নির্বাচন, যেমন আপনি বললেন যে গভর্নমেন্ট পড়বেও না, হ্যাঁ, আর ওনারাও ক্ষমতায় আসবে না যদি এরকম হয়, বাট গভর্নমেন্ট উইল হ্যাভ এ উইন উইন সিচুয়েশন। কারণ এই ইলেকশনটার প্রতি সম্পূর্ণ ওয়ার্ল্ড কিন্তু তাকিয়ে আছে। কারণ এই যে একটা হানাহানির মধ্যে পরে যে আপনি একটা নির্বাচনে চলে গেলেন, যেহেতু সরকার একটা নির্বাচন দিয়েছে, সরকারের দায়িত্ব এটাকে স্বচ্ছ করা, এবং এই যে ঘটনাগুলো ঘটছে এই ঘটনাগুলো প্রিভেন্ট করাও কিন্তু সরকারের দায়িত্ব, যদিও ইলেকশন কমিশন আমরা বলি দায়িত্ব শুড হেল্প। আরেকটি হলো কি, দেখেন এটা কিন্তু এখন আর লোকাল ইলেকশন নাই, অন্তত আমি চিটাগাংয়ের কথা জানি না, চিটাগাং হয়তো এখনো লোকাল ইলেকশন, একটু লোকাল ফ্লেভার আছে, বাট না, অত নাই। ঢাকাতে কিন্তু এটা এখন আর লোকাল ইলেকশন নাই। এখন প্রার্থীও দেখলাম যে ন্যাশনাল ইস্যুর উপরে কথা বলছেন। এতদিন কিন্তু ঢাকা শহর হঠাৎ করে দেখলাম যে ন্যাশনাল ইস্যুর উপরে কথা বলছেন। আমি দুইজন প্রার্থীর কথা শুনছি, সরকার যায় না। এখন এই ইলেকশনটা হচ্ছে বিটুইন বিএনপি আর 20 দল 14 দল। এটা এখন ঢাকা শহরের নির্বাচন না, এটা এখন লোকাল বডিও নির্বাচন না। তো কাজেই এই অবস্থাতে আমি জানি না কতজন এটাকে শক্তভাবে ধরে রাখতে পারবে। যদি না হয় তাহলে কিন্তু আপনি দেখবেন যে ভোটার টার্ন আউট হচ্ছে না, বিশেষ করে মহিলা ভোটাররা খুব শঙ্কিত হবে যেতে, এবং ভোটার টার্ন আউট যদি না হয় তখনই কিন্তু ইলেকশনের মধ্যেই করাপশনটা শুরু হয়। শওকত মাহমুদ, আপনি কি বলবেন যে আসলে যদি একটি ভালো ইলেকশন হয়, আমরা ইলেকশন ভালো হলো কি খারাপ হলো সেটা কিন্তু যাচাই করার অনেক পন্থা আছে। এখন কিন্তু কেউ বলতে পারবে না যে হ্যাঁ, মানে জোর করে চাপিয়ে দিতে পারবে না। মিডিয়াগুলো এত সক্রিয়, বিশেষ করে ঢাকা শহরে বিশেষ করে চিটাগাংও আমার মনে হয়। তো কিন্তু আমাদের যে সংস্কৃতি, যে ইলেকশনে হারলেই আমরা বলি যে ইলেকশন ভালো হয়নি, আমাকে জোর করে হারিয়ে দেওয়া হয়েছে, সেই সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে পারবো কিনা? সেই সংস্কৃতি থেকে বেরিয়ে আসাটা তো আমাদের জন্য জরুরি, কিন্তু একটা গ্রহণযোগ্য ইলেকশনের মধ্যে দিয়ে যদি পরাজয় হয়, আলটিমেটলি কিন্তু পরে সেটা মেনে নিতেই হয়। কিন্তু নির্বাচনটাই যদি গ্রহণযোগ্য না হয়, সেক্ষেত্রে তো না মানার দাবিটি কি আমার কাছে মনে হবে তখন জোরালো দাবি এবং প্রকৃত দাবি, যৌক্তিক দাবি মনে হবে। যেমন এই ইলেকশনটা এমনভাবে পলিটিসাইজ হয়েছে, এখন এটা একটা অ্যাসিড টেস্ট হিসাবে সরকারের জন্য কিন্তু একটা অ্যাসিড টেস্ট, যে কথাটি সাখাওয়াত ভাই বললেন। কিভাবে? যে মূল আন্দোলনটা হচ্ছে জাতীয়ভাবে যে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী রেখে জাতীয় নির্বাচন করা যাবে না, এটা হচ্ছে মূল বিষয়, যে তিনি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না। একটা অন্তর্বর্তী প্রশাসন বা অন্য অন্তর্বর্তী সরকার এ বিষয়ে। এখন তাকে প্রধানমন্ত্রী রেখে যদি আমরা সিটি কর্পোরেশনের ইলেকশনই শান্তিপূর্ণভাবে না করতে পারি, তাহলে জাতীয় নির্বাচন আমরা শান্তিপূর্ণভাবে কি করতে পারি? এই দাবিটি প্রতিষ্ঠিত হয়ে যেতে পারে। সেই জন্যই সরকারের কাছ থেকে আমরা প্রত্যাশা করি যে সিটি কর্পোরেশন নির্বাচন ঠিক আছে, রাজনীতিকরণ করেছেন, কিন্তু নির্বাচনটাকে স্বচ্ছভাবে যদি করতে দেন, ভোটারদের মধ্যে যদি একটা স্বস্তির ভাব আসে, যেমন ঢাকা শহরে পয়লা বৈশাখের যে ঘটনাটা ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর এবং চকরাতে ঘটেছে, বেগম খালেদা জিয়ার উপর যে হামলা হয়েছে, আমি বেশ কয়েকজন মহিলা ভোটারের কাছে শুনেছি যে ওনাদের উপর হামলা হয়েছে, কিছুই করে না, তা আমরা গেলে আমাদের উপর হামলা হলে কি হবে? এই ধরনের একটা আতঙ্ক কাজ শুরু করছে যে নারী ভোটাররা না যেতে পারে, ভোটাররা যদি ভোট কেন্দ্রে না যেতে পারে, তাহলে হয়তো শাসক দলের প্রার্থীদের বিজয় ঘটবে, সরকারের একটা সাময়িক বিজয় বলে প্রচার করতে পারবে, কিন্তু আলটিমেটলি এস্টাবলিশ হবে যে 5 জানুয়ারিকে যে আমরা নির্বাচনকে যে আমরা ভোটারবিহীন নির্বাচন বলছি, প্রার্থীবিহীন নির্বাচন বলছি, বেগম খালেদা জিয়ার এই কথাটা তো যৌক্তিক প্রমাণিত হবে।
সেই কারণেই কিন্তু সরকারের উচিত যে ঠিক আছে, একটা 92 দিনের একটা পলিটিক্যাল ওয়েভ গেছে, এই ধরনের দুপক্ষের নানা ধরনের কথা আছে, সেখান থেকে বিএনপি বেরিয়ে সিটি কর্পোরেশন নির্বাচনের মধ্য দিয়ে তার একটা নিয়মতান্ত্রিক, গণতান্ত্রিক এবং এই যে ইয়েটা সে পার্টিসিপেট করে সে তার নেতা কর্মীরা বেরিয়ে আসছে, জনগণের পক্ষে একটা সুযোগ দেওয়া হচ্ছে, সেই বিষয়টিকে সরকার যদি রুদ্ধ করে দেয় তাহলে কিন্তু আমার মনে হয় এটা অন্যরকম হবে। যেমন আপনাদের ওয়ার্ড যেটা, এটা কত নম্বর ওয়ার্ড জানি না, আমি সন্ধ্যার সময় একটা আমাদের আদর্শ ঢাকা আন্দোলনের পক্ষ থেকে একটা ইনকোয়ারিতে গিয়েছিলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিববাড়ি এলাকায় এখানের একজন ক্যান্ডিডেট বিএনপি সমর্থিত খাজা হাবিব, তিনি ভোট চাইতে গেছেন, তার পেছনে 15-20 জন ছিল, পেছন থেকে অ্যাটাক করে 13-14 জনকে আহত করে ফেলা হয়েছে এবং তাদেরকে হাসপাতালে, ক্যাম্পেইন ছেড়ে হাসপাতালে নিয়ে তাদেরকে দৌড়াচ্ছেন। এখন এই ঘটনাগুলি মিডিয়াতে, এই 90টা ওয়ার্ডের এত ঘটনা কিন্তু মিডিয়াতে আসবে না, কিন্তু মানুষ, স্থানীয় লোকজন যখন দেখছে যে এই অবস্থা হচ্ছে, তাহলে ভোট দিতে যাওয়ার দরকারটা কি? সেই জায়গাতেই সরকার ক্রেডিবিলিটিটা, ইলেকশন কমিশনের বিশ্বাসযোগ্যতা, তাদের প্রাতিষ্ঠানিক সুনাম যেটা এখনো আছে, সেই জায়গাতে কিন্তু আটকে গেছে। সেখান থেকে উদ্ধার হওয়ার রাস্তা তাদের নিজেদের বের করতে হবে। জি, অধ্যাপক মান্নান, জি, প্রথমে আমি সৌদ ভাইয়ের কথাটার সূত্র ধরেই বলি যে পয়লা বৈশাখ, আসল পয়লা বৈশাখ আমি দেশে ছিলাম না, আমি পত্রপত্রিকায় দেখেছি। ঘটনাটি অত্যন্ত ন্যাক্কারজনক, দুঃখজনক এবং নিন্দনীয়। অবশ্যই আমি এটা বিচার দাবি করি। তবে এটাকে কেন্দ্র করে এক ধরনের ক্যাম্পেইন চলছে যে ঘটনাটি, আমি অত্যন্ত দায়িত্বশীল ব্যক্তিদের কাছ থেকে শুনেছি, পত্রিকা দেখেছি, যেটা সরকার সুপরিকল্পিতভাবে ঘটিয়েছে যাতে মহিলা ভোটাররা ভোট দিতে না আসে। এটা আমি মনে করি যে অত্যন্ত একটা দায়িত্বহীন উক্তি। কারণ বাংলাদেশে মহিলারা, আমি মনে করি যে এখনো আল্লাহর রহমতে অন্যান্য দেশের মহিলার, আমাদের পার্শ্ববর্তী দেশের মহিলাদের তুলনায় অনেক বেশি ভোট না, কিন্তু ভোট স্যার, নির্বাচনের আমি দিন। একটু এই বিষয়টা বলি। জি। না, এই বিষয়টা আমি জানি না কতটুকু ছড়িয়েছে, কিন্তু সবচেয়ে বেশি মানুষ যে নিন্দা জানাচ্ছে যে ব্যাপারটায়, ঘটনাটার না যতটা নিন্দা জানাচ্ছে, তার চেয়ে বেশি ঘটনার পরবর্তীতে পুলিশ বা প্রশাসনের যে না, আমি নিষ্ক্রিয়তা পুরো ঘটনারই নিন্দা এবং জানাচ্ছি। পুলিশের অস্বীকার করার একটা নির্লিপ্ততার, প্রবণতা। পুলিশের মানে নির্লিপ্ততার, এবং সরকারের পুলিশের উচ্চ পর্যায় থেকে, সরকারের নির্লিপ্ততার, কোনো পর্যায় থেকেও কিন্তু বলা পুলিশের হয়নি যে ঘটনার নির্লিপ্ততার, এবং বলা হচ্ছে যে যৌন হয়রানির ঘটনাই এখনো পর্যন্ত পুলিশের পুলিশ দেখতে নির্লিপ্ততার পায়নি। আমি নিন্দা জানাচ্ছি। এবং এখন পর্যন্ত যে ডিনাল ফ্যাক্টর, এখন পর্যন্ত যে কেউ গ্রেপ্তার হয় নাই বা কাউকে আইনের আওতায় আনা হয় তারও নিন্দা জানাচ্ছি। কারণ আমি চাই যে, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেহেতু ছাত্র, এখানে বোধহয় আপনারাও ছাত্র, জি। হ্যাঁ কম বেশি, আমি চাই যে আমার যে আলমা মাটার সেটা সকলের জন্য নিরাপদ থাকুক, শুধু মহিলা না, কোনো ছাত্রী না, প্রত্যেকটা সবার জন্য। কিন্তু মাঝে মধ্যে এরকম দুর্ঘটনা ঘটছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিধি এত বিশাল হয়েছে, জাহাঙ্গীরনগরে ঘটেছে, জগন্নাথে ঘটেছে। তো এটার সাথে ওটাকে রিলেট করা যে, আমি অত্যন্ত দায়িত্বশীল, আমি নাম বলছি না, বলছি এটা সরকার সুপরিকল্পিতভাবে ঘটিয়েছে যাতে নির্বাচনের দিন ভোটাররা, মহিলা ভোটাররা না, সেটা আমি মনে করি যে ঠিক না। আর সাকাত ভাই যে নির্বাচনগুলোর কথা বলেছেন, মাহমুদ ভাই বলেছেন যে পরাজয় মেনে নেওয়া, আমি মনে করি মানে বিগত দিনগুলোতে যেসব 2-3টা নির্বাচন হয়েছে, 3টে 91, 96, 2001 এবং 2008, 2008-এর মতো এত স্বচ্ছ সুন্দর নির্বাচন আমি মনে করি আগের 3টা হয় নাই। 3টা ভালো হয়েছে, কিন্তু কোন নির্বাচন, মানে 91, 2008-এর যে জাতীয় নির্বাচন সবচেয়ে ভালো হয়েছে, সুন্দর হয়েছে। কিন্তু তারপরেও সেটা নিয়ে যারা হেরে প্রশ্ন গেছে, থাকে, তারা হ্যাঁ। নানা ধরনের এটা নিয়ে কথা তুলেছে, এটা স্বচ্ছতা নিয়ে কথা তুলেছে। সুতরাং আমরা যে রাতারাতি সবাই ফেরেশতা হয়ে গিয়ে হেরে গেলেই বলবো যে আমরা এটা পরাজয় মেনে নিলাম, এটা এখানে হবে, এটা আমি আশা করি আমার না। একটা অবজারভেশন আছে, আমি আপনার বইও পড়েছি, আপনার বইটা বোধহয় আপনারই আমাদের লেখা সময় বই। প্রায় শেষ। না, আমি খুব তাড়াতাড়ি বলছি, এটা আমাদের একটা সংস্কৃতি, কিন্তু যদি নির্বাচন রিয়েলি সুষ্ঠু হয়ে থাকে এবং চারিদিক থেকে যদি বলা হয়, সবাই যদি বলে, তাহলে কিন্তু এটা নিয়ে খুব বেশি দূর আগায় না। আমরা মানে বিএনপিরও প্রথম দিকে যে রিয়াকশনটা আমরা দেখলাম, কিন্তু তারা টোটালি এটাকে প্রত্যাখ্যান স্বাগত ভাই যেটা বলেছেন, আমি সেটা বলছি, যেটা ভয় হয়, মানে যারা আমার মানে আতঙ্ক, টোটালি প্রত্যাখ্যান করে মানুষের জীবনযাত্রা ব্যাহত হয়, এটাই হচ্ছে না, সমস্যা। টোটালি সেটা হয়, হ্যাঁ। প্রত্যাখ্যান করতে পারে না। আমার অবজারভেশন অ্যাজ এ কনসিয়াস সিটিজেন,
ধন্যবাদ। আমাদের ইলেকশন যদি সুষ্ঠু হয় এইটা নিয়ে খুব বেশি দূর কেউ আগাতে পারে না। ধন্যবাদ। আমরা আশা করব সবকিছুর উপরে এবারও একটি সুষ্ঠু শান্তিপূর্ণ সিটি নির্বাচন আমরা পাবো। এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের সম্পাদকীয়। প্রিয় দর্শক, আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়। দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।